আজকে আমরা ক্লাস 11 এর ইনঅর্গানিক পার্টের এস ব্লক এলিমেন্ট পড়ব, যেটা পিরিয়ডিক টেবিলের তোরা অনেক কিছু প্রপার্টি পড়ে থাকবে বিভিন্ন এলিমেন্ট সম্বন্ধে। তো আমরা জানি অ্যাটমিক স্ট্রাকচারে আমাদের 4 সাবসেল ছিল, এস পি ডি এফ। প্রত্যেকটা সাবসেলের ইলেকট্রনের ক্যাপাসিটির উপরে তাদের আমরা প্রত্যেকটা গ্রুপে ডিভিশন করেছিলাম। সো এরকম আমরা জানি যেটা এস সাবসেল ছিল, তার বাইরের সেলে এস সাবসেলের ক্যাপাসিটি হচ্ছে 2 ইলেকট্রন। কত ইলেকট্রন? 2 ইলেকট্রন। পার ইলেকট্রন আমরা কি দেখেছিলাম? একটা করে গ্রুপ পেয়েছিলাম। অর্থাৎ যে সমস্ত এলিমেন্টের এস সেলে একটা করে ইলেকট্রন আছে তাদের একটা গ্রুপ, আর একটা গ্রুপ কি দেখেছিলাম যে সমস্ত এলিমেন্টের এস সেলে দুটো করে ইলেকট্রন তাদের একটা গ্রুপ। পিরিয়ডিক টেবিলের প্রথম যে দুটো গ্রুপ, পিরিয়ডিক টেবিলে টোটাল 18টা শ্রেণী আছে, 7টা পর্যায় আছে। 18টা শ্রেণীর মধ্যে প্রথম দুটো যে শ্রেণী, সেই দুটো কি ছিল? এস ব্লক এলিমেন্ট। কি ছিল? এস ব্লক এলিমেন্ট। তো এস ব্লক এলিমেন্ট আমি কাদেরকে বলেছিলাম? আমরা বলেছিলাম যাদের লাস্ট ইলেকট্রনটা যে সমস্ত মৌলের, যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন ফিল করেছিলাম তখন বলেছিলাম যে সমস্ত মৌলের শেষ ইলেকট্রনটি এস কক্ষ এস সাবসেলে প্রবেশ করবে বা এস অরবিটালে প্রবেশ করবে, সেই মৌলগুলোকে আমরা কি বলবো? এস ব্লক মৌল। অর্থাৎ যাদের লাস্ট ইলেকট্রনটি এস কক্ষে প্রবেশ করবে তাদের কি বলেছিলাম? এস ব্লক এলিমেন্ট। এবার যেহেতু আমরা জানি একটা এস অরবিটালের মধ্যে 2 ইলেকট্রন থাকে, তাহলে একটা কেস কি হতে পারে যাদের বাইরের সেলে একটা করে ইলেকট্রন, আর একটা কেস কি হতে পারে এস কক্ষে যাদের দুটো করে ইলেকট্রন আছে। সো এখানে দেখতে পাচ্ছিস, এখানে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি ভালো করে তাহলে দেখতে পাবো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম এই সমস্ত মৌলগুলোর এর বাইরের সেলে এস কক্ষে একটাই করে ইলেকট্রন আছে। তাহলে এদের কি বলতে পারি? আমরা একই গ্রুপে নিয়ে এসেছিলাম, সেজন্য এরা কি মৌল নামে পরিচিত? এস ব্লক নামে পরিচিত। এদের প্রত্যেকের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখি, প্রত্যেকের বাইরে সেলে এস সাবসেলগুলো এস কক্ষ কি আছে? একটা করে ইলেকট্রন প্রেজেন্ট আছে। সেজন্য সমস্ত মৌলগুলো কি নামে পরিচিত? এস ব্লক এলিমেন্ট নামে পরিচিত। এবং এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NS1 থেকে NH2। অর্থাৎ যদি বাইরে দুটো থাকে, যেহেতু দুটো ক্যাপাসিটি, তখন তাদের ক্ষেত্রে কি দেখছিলাম? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এদের বাইরে সেলে এস কক্ষ কটা আছে? দুটো করে আছে। সো এইরকম আমরা দুটো গ্রুপ পিরিয়ডিক টেবিলে পেয়েছিলাম। যাদের বাইরের সেলটা যদি ভালো করে খেয়াল করিস, যেমন এই গ্রুপটা প্রত্যেকের বাইরে সেলে একটা করে ইলেকট্রন আছে। তো এরা কারা কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই সমস্ত মৌলের বাইরের সেলে অর্থাৎ এস কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে, তাই এরা এস ব্লক মৌল নামে পরিচিত। তাহলে এস ব্লক মৌলের যদি ডিফাইন করে কিভাবে ডিফাইন করব? যে সমস্ত মৌলের শেষ ইলেকট্রনটি এস কক্ষ প্রবেশ করে কি? এস ব্লক মৌল। তো এস গ্রুপে আমাদের দুটো ব্লক পাবো, আমরা দুটো গ্রুপ পাবো। ওকে, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। গ্রুপ 1 এ কারা কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 তে কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আমরা বলে রাখি যে এই লাস্টের যে দুটো মৌল ফ্রান্সিয়াম, রেডিয়াম, এরা তেজস্ক্রিয় মৌল অর্থাৎ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। সুতরাং এদের প্রপার্টি আমরা এদের সাথে একসাথে পড়বো না, কারণ দে আর আলাদা নেচার তাদের। তো আমরা যা কিছু প্রপার্টি পড়বো একদম লিথিয়াম থেকে সিজিয়াম আর বেরিলিয়াম থেকে বেরিয়াম অবধি। সো এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা ড্র করা খুবই সহজ। আমরা কোনটা ড্র করব? শুধুমাত্র যেটা নিষ্ক্রিয় এলিমেন্ট তার বাইরে সেলে একটা যদি আমরা ড্র করি, তার পরের সেলগুলোতে আমরা কি করব? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইনক্রিজ করতে করতে চলে যাব। এটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত? 2। এটা কত? 3, 4, 5, 6, 7। শুধুমাত্র কি ইনক্রিজ হয়েছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ইনক্রিজ হয়েছে। ইন নেচারে এদের যদি আমরা সোর্স বলি, যে এই সমস্ত মৌলগুলোকে আরেকটা বলে রাখি, আমরা এই দুটো গ্রুপ মধ্যে আজকে শুধুমাত্র গ্রুপ 1টাকে আমরা ডিসকাশনের মধ্যে যাব। আছে শুধুমাত্র গ্রুপ 1 এ এদের ফিজিক্যাল প্রপার্টিজ, এদের কেমিক্যাল রিঅ্যাকশনস, এগুলো আগে দেখব। দেন গ্রুপ 2 ও যা যা হবে গ্রুপ 2 এ একই সেম হবে, দুই একটা পার্থক্য দেখতে হবে মাত্র।
এরা হচ্ছে প্রচন্ড রিয়াক্টিভ মৌল, অর্থাৎ এরা প্রচন্ড সক্রিয়। আর এদের বাইরের সেলে কি আছে, একটা করে ইলেকট্রন আছে, এরকম ইজিলি কি করে এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে তাদের নিয়ারেস্ট নিষ্ক্রিয় ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করতে চায়। সেজন্য এদেরকে কখনোই ফ্রি অবস্থায় পাওয়া যায় না, অর্থাৎ তুই নেচারে কখনোই সোডিয়ামকে সোডিয়াম আকারে পাবি না, লিথিয়ামকে লিথিয়াম আকারে পাবি না, কি আকারে পাবি, যৌগ অবস্থায় পাবি। কখনো ক্লোরাইড রূপে, কখনো নাইট্রেট রূপে, কখনো সিলিকেট রূপে, কখনো তোর এই সমস্ত যে সামুদ্রিক লবণের যে নাম শুনে থাকবি, NaCl KCl নাম শুনে দিচ্ছে প্রচুর, যে সামুদ্রিক লবণ এটা কি বিভিন্ন হ্যালাইড ফর্মে থাকে, নাইট্রেট ফর্মে থাকে, সিলিকেট ফর্মে থাকে। ওকে, সো এই যে সোর্স, এই সোর্সগুলোর মধ্যে শুধুমাত্র আমি যেটা মেনশন করছি সেটাই মাথায় রাখবি। যেমন এই যে সোডিয়ামের একটা খুব নন সোর্স আছে, মানে খুব যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখবি চিলি সল্টপিটার বলে। অর্থাৎ জানিস যারা আকরিক তাদের একটা নাম থাকে বিভিন্ন রকমের, এদের বিভিন্ন, যেমন NaNO3 এর নাম কি সোডিয়াম নাইট্রেট, কিন্তু এই যে আকরিকটা এর নাম কি বলে, চিলি সল্টপিটার। সুতরাং এটা নোট ডাউন করবি, এর নামটা ইম্পর্টেন্ট, নাম কি, চিলি সল্টপিটার। তাহলে ভাই এখানে দেখতে পাচ্ছ যে ইলেকট্রনিক কনফিগারেশনটা আমি, যেহেতু আমি গ্রুপ 1 টা ডিসকাশন করব, তাহলে গ্রুপ 2 এরটা আমি আজকে মুছে দিচ্ছি। গ্রুপ 2 তে কি শুধুমাত্র H2 হয়ে যাবে, কিছু না। চিলি সল্টপিটার এটা হচ্ছে সোডিয়ামের একটা কি, চিলি সল্টপিটার। তো বুঝতে পারছিস যে এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, কি থাকে, বিভিন্ন লবণাক্ত থাকতে পারে। ওকে, নাইট্রেট সালফেট যেটা বললাম এগুলোই। সো এরপরে যে আমাদের প্রপার্টি যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি অফ এস ব্লক এলিমেন্ট। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে এদের পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ। খুবই সিম্পল। তাহলে ফার্স্ট ক্যাপশন কি দেবো আমরা, পারমাণবিক ব্যাসার্ধ। তো এদের একটা আমি বলছিলাম একটাই পড়তে বললাম, কোনটা, চিলি সল্টপিটারটা। তো এরা এদের ক্ষেত্রে প্রথমে আমি কি দেখবো, এদের প্রথমে যদি ক্যাপশন দেই, পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নীয় ব্যাসার্ধ। ফার্স্ট প্রপার্টিজ, পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নীয় ব্যাসার্ধ। দেখ ব্যাপারটা কি, কিছুই না, প্রত্যেকটার উপর থেকে নিচে কি হচ্ছে, সেল বাড়ছে, দেখে হবে। প্রথমটাই এরকম, তারপরটা 3, তারপরটা এরকম করে কি হচ্ছে, আস্তে আস্তে উপর থেকে নিচে আসি। আমি সবগুলো ড্র করলাম না, একটা ড্র করলাম। তো এরকম করে যদি উপর থেকে নিচে আমরা আসি, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ কক্ষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর যদি কক্ষের সংখ্যা বৃদ্ধি পায় তার সাইজ বেড়ে যাবে, প্রতিটা মৌলের সাইজ, অর্থাৎ প্রতিটা অ্যাটমের কি হবে, সাইজ বেড়ে যাবে। আর সাইজ যদি বেড়ে যায় প্রতি অ্যাটমের, তাহলে কি হবে, তার ব্যাসার্ধটা বেড়ে যাবে, পারমাণবিক ব্যাসার্ধ। আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে, যাই হোক না কেন, আকার বাড়লে, সে আয়নীয় ব্যাসার্ধ হোক আর যে কোনো আয়ন অবস্থা হোক, যে কোনো অবস্থাতে হোক না কেন, সাইজ কি হবে, বেড়ে যাবে। তাহলে আমাদের অর্ডারটা কি হবে, যদি আমরা গ্রুপের উপর থেকে নিচের দিকে নামি, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের প্রত্যেকের উপর থেকে নিচের দিকে নামি, লিথিয়াম টু সিজিয়াম, তাহলে আমরা কি করব, উপর থেকে নিচে আমাদের কি হবে, ব্যাসার্ধ কি হবে, ইনক্রিজ হবে। এটা নোট ডাউন করব। তাহলে কি জন্য ইনক্রিজ করছে, প্রথমে বলবি যে গ্রুপের উপর থেকে নিচে আমাদের কি বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ হচ্ছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ হওয়া মানে কি, কক্ষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কক্ষের সংখ্যা বৃদ্ধি পেলে কি, আকার বেড়ে যাবে। আকার বাড়লে যে কোনো ধরনের ব্যাসার্ধ, মেবি অ্যাটমিক রেডিয়াই হোক আর মেবি আয়নিক রেডিয়াই হয়, সবগুলো কি হবে, বেড়ে যাবে। সো গ্রুপের উপর থেকে নিচে কি হবে, এদের কি হবে, উপর থেকে নিচে লিখে রাখবি, ইনক্রিজ করবে এদের পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ, উপর থেকে নিচে ইনক্রিজ করছে। ওকে, সো এরপরে নেক্সট টার্ম, খুব নন টার্ম, এরপরে সবগুলো জানা, পিওর টেবিলে আমরা দেখেছি আয়োনাইজেশন এনার্জি। তাহলে নেক্সট টার্ম কি আমাদের, আয়োনাইজেশন এনার্জি বা আয়নি ভবন শক্তি। বাংলায় বা ক্যাপশন দিবি, আয়নি ভবন শক্তি বা আয়োনাইজেশন এনার্জি,
অর্থাৎ আইপি অর আইই। আগে আমরা কনসেপ্টটা বলি, কনসেপ্টটা কি শিখেছিলাম আমরা? কনসেপ্টটা আমরা শিখেছিলাম যে আমি এই পাশেরটাকে মুছে দিচ্ছি, বছর আগে এটা করে দিই। দেখ, আউটার মোস্ট সেলের, এটা ধর আউটার মোস্ট সেল, অর্থাৎ কোন একটা মৌলের সর্বস্থ কক্ষ, সেই সর্বস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বার করতে যে শক্তি লাগে সেটার নাম কি? আইএনএস এনার্জি। এই যে ফোটন দিলাম, সূর্যের আলো দিয়ে ফোটন দেওয়ার পরে এইখানে দেখ, এটার মধ্যে কি আছে আমরা কি জানি? A proportional to Q1 Q2 by R square। তাহলে দেখ, উপর থেকে নিচে তো জানবি নিউক্লিয়াস থেকে বাইরের সেলের দূরত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ R বেড়ে যাচ্ছে। R যদি বেড়ে যায় তাহলে F ফোর্স কমে যাচ্ছে, ফোর্স। তাহলে যত যাচ্ছে আমাদের কি হচ্ছে? ফোর্সটা কমে যাচ্ছে। আর ফোর্স কমলেই আমাদের খুব কম এনার্জি দিলেই এই ইলেকট্রনগুলো কি হবে? বাইরের সেলের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো ইজিলি বেরিয়ে যাবে। তাহলে উপর থেকে নিচে যদি নামি আমরা, তার সব থেকে আইনের উপর শক্তি কার কম? সিজিয়ামের সব থেকে কম, কারণ সিজিয়ামের আকারটা সবচেয়ে বড়, অর্থাৎ তার নিউক্লিয়াস থেকে বাইরের সেলের দূরত্বটাও অনেক বেশি, অর্থাৎ নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেই ফোর্সটা সব থেকে মিনিমাম। আর অ্যাট্রাকশন ফোর্স যদি মিনিমাম হয় তাহলে লুজলি বাউন্ডেড থাকবে ইলেকট্রনটা, এবং সেই ইলেকট্রনটাকে সরাতে সব থেকে কম শক্তি লাগবে, সব থেকে কম শক্তি লাগবে। এইটা আমরা আগে শিখেছি। এটা কি কোন কনসেপ্ট? প্রথমে আমি আইএনএস এর কনসেপ্টটাকে আবার ছোট করে বলে দিলাম পিকচার ডায়াগ্রামের মাধ্যমে, যে কোন একটা মৌলের সর্বস্থ কক্ষ থেকে এটা ইলেকট্রনকে বার করতে শক্তি লাগে, সেটা হচ্ছে আইএনএস শক্তি, যেটা কার উপর ডিপেন্ডেন্ট? F proportional to Q1 Q2 স্কয়ার। এটা তো লজিক। তাহলে এখানে তো আমরা জানি সাইজ, যে উপর থেকে নিচে যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে পয়েন্টটা আমি কি লিখবো? যেহেতু উপর থেকে নিচে আকার বৃদ্ধি পাচ্ছে, তাহলে আকার বৃদ্ধি পেলে নিউক্লিয়াস থেকে বাইরের সেলের উপর দূরত্ব বেড়ে যাচ্ছে, যেটা আর দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে যাবে। আকর্ষণ বল কমলে খুব কম শক্তি দিলে আমরা ইলেকট্রনটাকে রিজেক্ট করতে পারবো। ওকে, তাহলে এখানে যতগুলো মেটাল ছিল, সেই যতগুলো মেটাল থেকে আমরা সহজেই ইলেকট্রন বার করতে পারি, তাহলে সেটাকে আমরা কি বলবো? আইএনএস এনার্জি বলবো। এটার নাম হচ্ছে কি? আইএনএস এনার্জি। উপর থেকে নিচে, অর্থাৎ লিথিয়াম থেকে সিজিয়াম অবধি কি হবে? আইএনএস এর এনার্জি ডিক্রিজ করবে। কি করবে? ডিক্রিজ করবে। নোট করে নেব। তাহলে এইখানে স্কিমটাতে বুঝিয়ে দিলাম। এইটা মানে কোনটা? তাহলে এফটা ফল করছে, আর এফ ফল করলে কি হবে? আইএনএস এনার্জি ফল করবে। ঠিক আছে? সো খুবই ইজি পয়েন্ট। তাহলে উপর থেকে নিচে আইনের উপর শক্তি কি হবে? কম হবে। অলরেডি এগুলো কি আমরা পড়েছি। এবার দ্বিতীয় পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এরা প্রত্যেকটা নোট হয়ে গেছে। এর পরের যে পয়েন্ট, সেটা দেখ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখ, আয়নীয় হাইড্রেশন। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আয়নীয় হাইড্রেশন বা আয়নের হাইড্রেশন। অনেকগুলো পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্ট, আয়নের হাইড্রেশন। অনেকগুলো পয়েন্ট আছে। হাইড্রেশন এনথালপি, হাইড্রেটের ব্যাসার্ধ, অনেকগুলো পয়েন্ট আমরা এখানে দেখবো। আগে আয়নের হাইড্রেশনটা বুঝবো, এর মানে কি। আয়নের হাইড্রেশন মানে ধর, এদের প্রত্যেকটাকে যদি আমরা অ্যাকুয়াস মিডিয়ামে নিই, তাহলে এটা প্রত্যেককে আয়নিত হবে। ওকে, এটা মানে হচ্ছে মেটালটাকে যখন জলের মধ্যে দেব, তখন মেটালটা আয়নিত হয়ে যাবে। আয়নিত হয়ে গেলে কি জল এর সাথে অ্যাটাচড হবে। হাইড্রেশন এনথালপি পড়েছিলাম কেমিক্যাল বন্ডিং এ, ল্যাটিস এনার্জি, হাইড্রেশন এনথালপি সেম থিং। তাহলে দেখ, এখানে আমার এলিমেন্ট কি কি আছে? লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো
এইখানে এরা প্রত্যেককে কত পজিটিভ +1, এরা কত জলীয় দ্রবণে গিয়ে প্রত্যেককে যদি একটা করে ইলেকট্রন লস করে তাহলে কি হবে, কোথায় +1 হবে। এবার দেখ এখানে AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, মানে এর সাথে কি কানেক্টেড আছে, জল। এবার এদিকে যখনই জল আসবে তোরা জানিস যে আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছিলাম হাইড্রোজেন এনথালপি কি, যখন সোডিয়াম এসেছিল সোডিয়ামকে ঘিরে 6টা জল ঘিরেছিল মনে আছে, ক্যাটায়নটাকে ঘিরে। একই ভাবে এইখানে আমি একটা স্কিম দেখাচ্ছি তার প্লাস, তাহলে জল কি করবে, একে চারিদিক থেকে কি করবে, একে ঘিরতে শুরু করবে, কারণ একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট। একই ভাবে জল কি করবে এখানে বলতো, ওকে চারিদিক থেকে, কারণ ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। এবার জল কি করবে, প্রত্যেকটা কি করবে বলতো, এইভাবে ঘিরে রাখতে শুরু থাকবে আস্তে আস্তে। কি বললাম, এবার জল প্রত্যেকে ঘিরতে শুরু করবে। এবার ব্যাপারটা হচ্ছে কোন কম, এবার এইখানে জল যত দেখ, এই যে জল যুক্ত হচ্ছে, এই জল যুক্ত হওয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেটাকে বলে হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনথালপি। ঠিক আছে, এই যে এটা যখন জলীয় দ্রবণে গেল, জলীয় দ্রবণে গিয়ে যে আয়স তৈরি করলো, সেই আয়সের সঙ্গে জল যখন অ্যাটাচড হচ্ছে, এই জল যুক্ত হওয়ার ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির নাম কি, তো এখান থেকে আমি যে এনার্জিটা পাবো সেই এনার্জিটার নাম কি, হাইড্রেশন শক্তি। যেমন ডিহাইড্রেট মানে জল বেরিয়ে গেছে, যেমন টার্মটা, তো হাইড্রেশন হওয়া মানে জল যুক্ত হওয়া, অর্থাৎ জল যুক্ত হলে যে শক্তিটা উৎপন্ন হবে সেটার নাম হচ্ছে হাইড্রেশন শক্তি বা এনথালপি বা এনার্জি, একই টার্ম। এর বক্তব্য হলো তাহলে হাইড্রেশন এনথালপি বা শক্তি কার ক্ষেত্রে সবথেকে বেশি হবে, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে হাইড্রেশন সবারই হবে, এখানে আমি শুধু লিথিয়ামকে দেখালাম, কিন্তু হাইড্রেশন কি বললাম, প্রত্যেকের হাইড্রেশন হবে, কিন্তু হাইড্রেশনটা বেশি কার হবে। এবার একটা एग्जांपल চল, সব থেকে সবারই চার্জ কত, +1, সবারই চার্জ কত, +1। তাহলে সবথেকে সাইজ ছোট কার, তাহলে চার্জ ডেনসিটি কার বেশি, লিথিয়ামের। একটা ছোট পিজা আর একটা বড় পিজা প্রত্যেকের সাইজে, একটা ছোট পিজার উপর একটা সেম থিং করে দিয়েছে, 6টা চিজ একই পরিমাণ, আর একটা অনেক যারা চিজ ফিজ অনেক কিছু দেয়, তো সেম পরিমাণ একটা ছোট পিজার উপর ছড়ালি আর একটা বড় পিজার উপর ছড়ালি, তার ডেনসিটিটা কোথায় বেশি, ছোট পিজার উপর, কারণ তার সাইজটা ছোট। তাহলে এখানে পজিটিভ চার্জ প্রত্যেকে +1, তাহলে ডেনসিটিটা কোথায় বেশি, লিথিয়ামের ক্ষেত্রে চার্জ ডেনসিটি সবথেকে বেশি। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে যে চার্জ ডেনসিটি সবথেকে বেশি হয়, তাহলে অ্যাট্রাকশনটা কি হবে, সবথেকে বেশি হবে। আর অ্যাট্রাকশন যদি সবথেকে বেশি হয়, সবথেকে বেশি ওয়াটার মলিকিউলকে কে কাছে টানবে, লিথিয়াম। তাহলে তার চারপাশে সবথেকে বেশি জল কার যুক্ত হবে, লিথিয়ামের চারপাশে, মানে একটা ম্যাগনেটের মতো ভাব। যত পাওয়ারফুল ম্যাগনেট হবে কি চারপাশে, তত বেশি আস্তে লেয়ার তৈরি করতে পারবি। কিন্তু যে পাওয়ারফুল কম হয় তার লেয়ারটা কি আগের মতো হবে, তো ব্যাপারটা এখানে তাই। তাহলে লিথিয়ামের চার্জ ডেনসিটি যেহেতু বেশি, তাহলে লিথিয়াম কি করবে, নাম্বার অফ ওয়াটার মলিকিউলস কে, অর্থাৎ সবথেকে বিশঙ্কর জলকে নিজের কাছের দিকে টানবে। কিন্তু বাকি যত আস্তে আস্তে নিচের দিকে নামবি, ওর থেকে সাইজ বড়, চার্জ ডেনসিটি কি হবে, কমে যাবে। আর চার্জ ডেনসিটি কমে যায়, কম সংখ্যক জলের অণু তাদের কাছাকাছি আসবে, অ্যাট্রাকশনের কাছাকাছি। তাহলে সেখানে কি হবে, যত বেশি জল যুক্ত হবে তত বেশি শক্তি উৎপন্ন হবে, অর্থাৎ তার হাইড্রেশন এনথালপি তত বেশি হবে। তাহলে উপর থেকে নিচে যখন নামবি, হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন শক্তি কি হবে, আস্তে আস্তে হ্রাস পাবে। এবার আমি এখানে একটা পিকচার দেখালাম, যেটা যে পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা কি বলে, হাইড্রেশন শক্তি, মানে জল যুক্ত হলে যে এনার্জিটা উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো হাইড্রেশন শক্তি। এবার দেখ পিকচারটাকে যদি অন্যভাবে ড্র করি, ভাব এটা একটা লিথিয়াম আয়ন্স, ওকে, এবং এটাকে আমি জল, এটা ধর চারিদিকে এইভাবে দিচ্ছি আমি, দেখ একবার, এটা হচ্ছে একটা স্কিম, ওকে, ব্যাপারটা ভাব। এরকম কি আছে বলতে, এর মধ্যে জল, সব কি জল। জল কি করছে বলতে, চারিদিক দিয়ে কি করছে, হ্যাঁ, ক্যাপচার করছে, ক্যাপচার করে করে এখানে জলে কি তৈরি হয়েছে দেখ,
এরকম জলের আকারটা, এই লিথিয়াম আকারটা কি হচ্ছে আস্তে আস্তে। তাহলে এখানে জলে আমি যে স্কিম টাকলাম লিথিয়ামের ক্ষেত্রে, লিথিয়াম কিন্তু তার বহু চার্জ স্ফিয়ারের, তার চারিদিকে তার গোটা এরিয়া জুড়ে, সারফেস জুড়ে নাম্বার অফ প্রচুর স্টেবল মলিকুল কি আছে, জুড়ে আছে। কিন্তু যত আমি উপর থেকে নিচের দিকে নামবো, তখন এই যে সাইজটা আস্তে আস্তে কি হবে, আরো ছোট হবে, অর্থাৎ নাম্বার অফ H2O মলিকুলের সংখ্যাটা যদি কি হবে, হ্রাস পাবে। তাহলে আমি যদি আরেকটা টার্ম ইউজ করি যে হাইড্রেটেড রেডিয়াস, প্রথমে বললাম হাইড্রেশন শক্তি, হাইড্রেশন শক্তি কি হবে, উপর থেকে নিচে হ্রাস পাবে, কারণ নাম্বার অফ ওয়াটার মলিকুলস কম যুক্ত হবে। ঠিক একই ভাবে যদি আমি আর একটা কথা জিজ্ঞেস করি যে উপর থেকে নিচে যদি নামিস, তাহলে এইটা ধর একটা স্ফিয়ার, তাহলে বলে এটা কি পুরোটা এর সাইজ, তাহলে যদি বলি হাইড্রেটেড ব্যাসার্ধ, তাহলে কি এর অর্ধেকটা নেব। তাহলে হাইড্রেটেড ব্যাসার্ধ মানে জল যুক্ত হওয়ার ফলে যে আকারটা হলো, সেই আকারের ব্যাসার্ধটা কার ক্ষেত্রে সব থেকে বেশি হবে, লিথিয়ামের ক্ষেত্রে, কারণ লিথিয়ামের ক্ষেত্রে বেশি জলের অণু যুক্ত হবে। তাহলে বুঝতে পারছিস, লিথিয়াম ডাঙায় ছিল মানে এক্সাম ডাঙায় কি সব থেকে ছোট, যখন জলের মধ্যে যাচ্ছে তখন সব থেকে বড় হচ্ছে। কেসটা কি, যখন উপর থেকে নিচে নামবি এই সাইজটা আস্তে আস্তে কি হবে, আরো ছোট হবে। লিথিয়ামটা তো, লিথিয়ামের চার্জ ডেনসিটি হাই, তাহলে লিথিয়াম কি বেশি ওয়াটার মলিকুলস কাছে নেবে, তাহলে অনেক বড় শেপ তৈরি করবে। কিন্তু যখন চার্জ ডেনসিটি কম, তাহলে নাম্বার ওয়াটার মলিকুলস কি আস্তে আস্তে কম আসবে। তাহলে এই সাইজটা লিথিয়াম থেকে যখন নিচের দিকে নামবি, সিজিএম এর ক্ষেত্রে কি হবে, সবথেকে ছোট হবে। তাহলে একটা পয়েন্ট, তাহলে আমি দেখ অনেকগুলো পয়েন্ট আমি এখানে বলবো, খুবই ইম্পর্টেন্ট টার্ম এটা। তাহলে প্রথমে যদি বলো আমাকে তাহলে আমি দেখ, তাহলে হাইড্রেটেড ব্যাসার্ধ বলবো এটাকে, অর্থাৎ জল যুক্ত হওয়ার ফলে যে শেপটা আসলো, যে আকারটা আসলো, আগে বল জল যুক্ত হয়ে যে আকারটা হবে, কার সব থেকে বড় আকার, লিথিয়ামের। তাহলে সব থেকে ছোট আকার কার, সিজিয়ামের। যার আকার বড় তার ব্যাসার্ধ বড়, তাহলে সব থেকে হাইড্রেটেড ব্যাসার্ধ কার বেশি, লিথিয়ামের। তাহলে উপর থেকে নিচে হাইড্রেটেড ব্যাসার্ধ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এই একটা পিকচার, এই একটা পিকচার। এবার শোন, তাহলে এই তাহলে দুটো আমি একটা লিখছি, তাহলে হাইড্রেশন এনার্জি, এই জায়গায় এগুলোকে এইভাবে লিখবো, ওকে। অ্যাকুয়াস মানে এদের সঙ্গে জল অ্যাটাচ আছে, প্লাস, ওকে। কিভাবে লিখলাম দেখ, ওকে, কমপ্লেক্স অবস্থায় আছে, কি হয়েছে এখানে জল যুক্ত অবস্থায় আছে। তাহলে হাইড্রেশন শক্তি সবার কার থেকে বেশি, লিথিয়ামের। তাহলে লিথিয়াম অ্যাকুয়াস প্লাস গ্রেটার দেন কে, এরকম করে প্রত্যেকটা লিখবো আমরা, কার বেশি সব থেকে, লিথিয়ামের। তারপরে আস্তে আস্তে কি আসবে, সোডিয়াম, তারপরে সিজিয়াম। তাহলে এইভাবে প্রত্যেকটা লিখবি, গ্রেটার দেন চিহ্ন দিয়ে। তবে পরে গ্রেটার দেন কি হবে, সোডিয়াম অ্যাকুয়াস ব্র্যাকেটে, তারপর প্লাস ওয়ান ব্র্যাকেটে, এইভাবে লিখবি, ওকে। তারপরে কে, পটাশিয়াম একিউ, তারপর ওভারঅল প্লাস দিবি। তারপরে কে, হাইড্রেশন এনার্জির অর্ডার এটা। তারপরে রুবিডিয়াম একিউ প্লাস, তারপরে সিজিয়াম একিউ প্লাস। তাহলে সব থেকে হাইড্রেশন শক্তি কার বেশি, লিথিয়াম আয়নসের। কখন যখন জলে ফেলবি। তাহলে এটা গেল একটা অর্ডার, হাইড্রেশন এনথালপি বা শক্তির অর্ডার। এবার আমি কিসের অর্ডার বার করছি, হাইড্রেটেড রেডিয়াস বা আকার, ওকে। তো এটা গেল, এটা বসে দিলাম আমি। এরপরে হচ্ছে যে টার্ম, সেটা হচ্ছে হাইড্রেটেড রেডিয়াস। টাকা এটা হাইড্রেটেড রেডিয়াস, অর্থাৎ তাহলে সব থেকে বেশি জলের অণু কোথায় যুক্ত হয়েছে, লিথিয়ামের ক্ষেত্রে। তার সাইজটা দেখ আমি ড্র করেছি, এর সাইজ সব থেকে বড়, সব থেকে সাইজ বড় হয়, এর হাইড্রেটেড রেডিয়াস সব থেকে বেশি। তাহলে আমরা লিখতে পারি আর দিয়ে রেডিয়াসকে প্রকাশ করি, তাহলে এখানে এইভাবে বলতে পারি। একইভাবে Na প্লাস লিথিয়াম ইজ গ্রেটার দেন, কি হবে, কার আর
সোডিয়াম প্লাস অ্যাকুয়াস ইজ গ্রেটার দেন কি হবে পরপর আর পটাশিয়াম তারপরে আর রুবিডিয়াম ইজ গ্রেটার দেন আর সিজিয়াম। তো সব থেকে হাইড্রেটেড শব্দ কার বেশি হলো? তা দুটো জিনিস ক্লিয়ার হয়েছে, একটা হাইড্রেশন এনথালপি আর একটা হচ্ছে হাইড্রেটেড শব্দ। এই দুটো থেকে কি শিখলি? যে লিথিয়াম এদের মধ্যে সবারই চার্জটা কমন +1, এদেরকে যখন জলীয় দ্রবণ নিয়ে আসবো প্রত্যেকে +1 এ গেল, প্রত্যেকের মধ্যে গেলেও চার্জের ঘনত্ব অর্থাৎ আধানের ঘনত্ব সব থেকে লিথিয়ামের বেশি। যেন লিথিয়াম কি করবে, ম্যাক্সিমাম ওয়াটার মলিকিউলসকে তার কাছে অ্যাটাচ করবে এবং একটা বড় স্ফিয়ার তৈরি করবে, অর্থাৎ লিথিয়াম জলে গিয়ে তার আকারটা সবার থেকে বড় হয়ে গেল, অর্থাৎ ডাঙায় বলতে পারিস যে ছোট ছিল জলে গিয়ে এসে সব থেকে বড় হয়ে গেল। তাহলে যেখানে যত বেশি জলের যুক্ত হবে তার হাইড্রেশন শক্তি সব থেকে বেশি হবে, যত বেশি জলের যুক্ত হবে তার শক্তি সব থেকে বেশি হবে, আবার যত জলের বেশি যুক্ত হবে তার আকারটা সব থেকে বড় হবে, স্ফিয়ারের ক্ষেত্রে তার রেডিয়াসটা সব থেকে বড় হবে। তাহলে দুটো নেচার দেখলাম, দুটো প্রপার্টি, যে হাইড্রেশন এনার্জি আর হাইড্রেট রেডিয়াস উপর থেকে নিচে হ্রাস পাবে, উপর থেকে নিচে হ্রাস পাবে। এখানে আরো দুটো পয়েন্ট আমি অ্যাড করব, সেই দুটো পয়েন্টটা হচ্ছে, একটা নাম হচ্ছে আয়নীয় সচলতা। মানে হচ্ছে ভাব একটা পাতলা ছেলে আর একটা মোটা, দুজনকে সাঁতার কাটতে দিলাম, সব থেকে ভালো সাঁতার কি কাটবে? পাতলাটা। কেন? তার ওয়েট কম, তার সাইজ, তার এফেক্ট অনেক কম। তাহলে এখানে জলের মধ্যে সব থেকে সাইজ কার বড়? তাহলে সব থেকে ভালো সাঁতার কে কাটবে? সিজিয়াম। তাহলে আয়নীয় সচলতা কার বেশি? সিজিয়াম। তাহলে আর একটা টার্ম আমি এখানে মেনশন করলাম, তার নাম কি? আয়নীয় সচলতা। কি বললাম? তাহলে বুঝে নিলাম। তাহলে আয়নীয় সচলতা বা আয়নিক মোবিলিটি বলে এটাকে, আয়নিক মোবিলিটি কার সব থেকে বেশি? তাহলে অ্যাকুয়াস দ্রবণে, তাহলে সিজিয়ামে, তাহলে উপর থেকে নিচে কি হবে? আয়নিক মোবিলিটি বৃদ্ধি পাবে। তাই আমরা বলতে পারি লিথিয়াম প্লাস একিউ, এগুলো সব কিন্তু একিউ লিখবি, কারণ কি সব অ্যাকুয়াস মিডিয়ামে। তাহলে আমি পুরোটা লিখছি না, লিথিয়াম সোডিয়াম ডট 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 দিয়ে সিজিয়াম একিউ, উপর থেকে নিচে আয়নিক মোবিলিটি ইনক্রিজ করবে। কি করবে? ইনক্রিজ করবে, বাড়বে। বোঝা গেল? নোট হয়েছে? ঠিক আর একটা কথা দেখ, সলিডের মধ্যে যে কারেন্ট ফ্লো হয় তার পিছনে রিজন কি? ফ্রি ইলেকট্রন। বাট সলিউশনের ক্ষেত্রে, দ্রবণের ক্ষেত্রে মুভমেন্ট অফ আয়নস। যত বেশি আয়নের মুভমেন্ট হবে তত ভালো কি হবে? প্রডিউসটা ভালো হবে। এখানে বলতো সব থেকে তাহলে পরিবাহিতা কার বেশি হবে? সিজিয়ামের। কারণ কি ইন অ্যাকুয়াস মিডিয়াম সিজিয়ামের আকারটা ছোট। আমি একটা एग्जांपल দিলাম, সাঁতার কাটা, যে মোবিলিটি যার বেশি সেটা তুমি তাড়াতাড়ি বেশি মুভমেন্ট করবে, তার পরিবাহিতা কি হবে? বেশি হবে। তাহলে দুটো প্রপার্টি উপর থেকে নিচে হ্রাস পাবে। আর লাস্ট দুটো যে প্রপার্টি কি বললাম, একটা আয়নিক মোবিলিটি আর একটা আয়নীয় পরিবাহিতা। তো আয়নীয় পরিবাহিতা উপর থেকে নিচে কি হবে? এগেইন বৃদ্ধি পাবে। তাহলে আর একটা প্রপার্টি হচ্ছে আয়নিক কন্ডাক্টেন্স বা আয়নিক পরিবাহিতা। আয়নীয় কন্ডাক্টেন্স, লিথিয়াম থেকে একবারে সিজিয়াম অ্যাকুয়াস কি হবে? ইনক্রিজ করবে। ভীষণই ইম্পর্টেন্ট টার্ম পড়লাম আমরা একটু আগেই, সেটার নাম হচ্ছে আয়নীয় হাইড্রেশন, আয়নীয় হাইড্রেশন এনথালপি, তাদের হাইড্রেটেড রেডিয়াস, আয়নিক মোবিলিটি আর কি কন্ডাক্টেন্স বা আয়নীয় পরিবাহিতা। তাহলে কেসটা একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাঙায় যে ছোট, জলে গিয়ে এসে বড়, এইটুকু জানলেই সমস্ত প্রপার্টি গুলোতে অটোমেটিক পেয়ে যাবি। পাওয়া যাবে কিনা? তাহলে জলীয় মিডিয়ামে আকার সবচেয়ে কার বড়? লিথিয়ামের আকার বড়। তাহলে সেই জন্য লিথিয়ামের মোবিলিটিও কম, লিথিয়ামের পরিবাহিতাও কম, কিন্তু আকারটা বড়। ঠিক আছে, চারটে পয়েন্ট ডান। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পড়লাম এখানে। সো
এরপরে আর একটা পয়েন্ট এখানে অ্যাড করবি, আর একটা পয়েন্ট যে সেটা নোট করি ভালো করে, যে লিথিয়ামের এটা আমার হয়ে আছে এই ছবির মধ্যে ড্র করেছি আমরা। এটা কি একটা মডেল, কিসের মডেল, যে জল যুক্ত হওয়ার পরে সাইজটা কতটা বাড়ছে। এরপরে দেখ, এরপরে আর একটা পয়েন্ট এখানে অ্যাড হয়ে যাবে, এখানে আর একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে, যে যেহেতু লিথিয়াম থেকে সিজিয়ামের হাইড্রেশন এনথালপি বা হাইড্রেশন কম হয়, তো সবথেকে হাইড্রেশন এনথালপি কার হাই? লিথিয়ামের। লিথিয়ামের হাইড্রেশন এনথালপি সবথেকে হাই, সবথেকে হাই হাই। এই জন্য একটা জিনিস খেয়াল করবি, যে লিথিয়ামের যে লবণগুলো থাকে, সেই লবণগুলোর সাথে ওদের স্ট্রাকচারে, ওদের ক্রিস্টাল স্ট্রাকচারের সাথে, ক্রিস্টাল মানে কেলাস জল, সেই জন্য এদের কেলাসে ওয়াটার অ্যাটাচ থাকে, অর্থাৎ ওয়াটার যুক্ত থাকে। যেমন LiCl.2H2O কি আছে? জলযুক্ত আছে। আবার আরো কম্পাউন্ড আছে LiClO4.3H2O, তাহলে এটা ক্রিস্টালে কি দেখতে পাচ্ছিস? এদের সদর জল আছে, কেলাস জল আছে, এটাকে বলা হয় কপার সালফেট.5H2O। নাম শুনেছিস? তাহলে এটা হচ্ছে ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। লিখে রাখবি এখানে যে লিথিয়ামের লবণগুলো সাধারণত হাইড্রেটেড অবস্থায় থাকে, কারণ এর হাইড্রেশন এনথালপি সবথেকে বেশি। যেহেতু এর হাইড্রেশন এনথালপি হাই, তাই লিথিয়ামের সল্ট গুলি কি হবে? হাইড্রেটেড অবস্থায় থাকে, লবণগুলি হাইড্রেটেড অবস্থায় থাকে, বাকিরা থাকে না, শুধুমাত্র কে থাকে? লিথিয়াম। বোঝা গেল? ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এগেন। লিথিয়ামের, ঠিক আছে? টার্মটা বুঝেছি আমরা? ক্লিয়ার? ডান? তাহলে একমাত্র লিথিয়াম যার লবণগুলো হাইড্রেটেড অবস্থায় থাকবে, বিকজ এর হাইড্রেশন এনথালপি সবথেকে হাই। এর পরের যে টার্মটা খুবই সহজ টার্ম, অলরেডি আমরা পড়েছি, জারণ অবস্থা। আমরা জানি মেটাল অলওয়েজ শো পজিটিভ চার্জ, এবং কতটা পজিটিভ চার্জ দেখাবে ডিপেন্ডস অন দ্য নিয়ারেস্ট কি ইনার এলিমেন্ট। এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সবাই এস ব্লক এলিমেন্ট, সবার বাই একটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন ছাড়লে সবাই নিষ্ক্রিয় মৌল অ্যাটেন্ড করবে। তাহলে প্রত্যেককে চার্জ কত এখানে? +1। একটু আগে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম, লিথিয়াম কি? লিথিয়ামের ক্ষেত্রে হিলিয়াম 2s1। তাহলে একটা ইলেকট্রন যদি লস করে কি হবে? লিথিয়াম প্লাস হয়ে যাবে, এবং ওটা কি হয়ে যাবে? ও হিলিয়ামে পরিণত হবে। তাহলে একটা ইলেকট্রন লস করলে ও হিলিয়াম হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকের চার্জ এই গ্রুপে, যেহেতু প্রত্যেকের বাইরে সেলে একটা করে ইলেকট্রন আছে, তাহলে এদের কমন চার্জ বা এদের সবাই কি করবে? +1 চার্জ হোল্ড করবে, অর্থাৎ এদের জারণ অবস্থা কত? +1। আর মনে হবে আর কোন পসিবিলিটি আছে? একটাই তো ইলেকট্রন আছে, আর গ্রুপ 2 হলে +2। তাহলে এদের প্রত্যেকের জারণ অবস্থা বা অক্সিডেশন স্টেট কত? +1। ওই জন্য আমরা রেডক্স চ্যাপ্টার কি পড়লাম? সোডিয়াম, পটাশিয়াম, এদের কি সব +1, মনে আছে? এদের দেখবি এটা গেল জারণ অবস্থা। এরপরে আর একটা ইন্টারেস্টিং প্রপার্টি আছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া আইনস্টাইনের সব থেকে স্মলেস্ট ওয়ার্ক। For the smallest work he was awarded by Nobel Prize। তার মানে কি? একটা মেটাল সারফেস থাকবে, এরকম মেটাল সারফেস, মেটাল সারফেস, এখানে কি আসবে? সানলাইট পড়বে, প্রোটন পড়বে, এখান থেকে কি হবে? ইলেকট্রন বেরিয়ে যাবে।
এটাই ছিল ফটোইলেকট্রিক এফেক্ট। তাহলে ইলেকট্রন তার এমনি এমনি বেরোবে না, ইলেকট্রনকে বার করতে গেলে এটা হচ্ছে আউটার মোস্ট সেল, এটা হচ্ছে ইলেকট্রন, এখানে যে ফোর্স আছে ফোর্সটা কি করতে হবে, ব্রেক করতে হবে Q1 Q2 বাই r স্কয়ার। এই ফোর্সটা যত বেশি হবে তত বেশি শক্তি লাগবে, এই ফোর্সটা যত কম হবে, এই ফোর্সটার নামই কি ছিল, আয়নাইজেশন এনার্জি। কি ছিল, আয়নাইজেশন এনার্জি। তাহলে আমরা কি জানি, লিথিয়াম থেকে আস্তে 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 সিজিএম যখন আসবো, এগেন সব থেকে বড় সাইজ কার, সিজিএম এর। এগেন সাইজ যদি বড় হয়ে যায় তাহলে এই ফোর্সটা আমার কি কম হয়ে যাবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি সব থেকে কম কার, সিজিএম। যার আয়নাইজেশন এনার্জি সব থেকে কম তার ফটোইলেকট্রিক ইফেক্ট সব থেকে বেশি দেখাবে সে, কারণ সে সহজে ইলেকট্রনটা ছাড়তে পারবে। যত সহজে ইলেকট্রন ছাড়বে তত সাহায্যে স্তরেরা ফটোইলেকট্রিক ইফেক্ট দেখতে পাবি। এটা কি, আলোক তড়িৎ ক্রিয়াটা আমাদের। তাহলে এখানে কিভাবে কি, যাদের আয়নাইজেশন এনার্জি যাদের কম হবে তাদের ক্ষেত্রে কি হবে, ফটোইলেকট্রিক ইফেক্ট খুব তাড়াতাড়ি দেখতে পাবি। তাহলে উপর থেকে নিচে ফটোইলেকট্রিক ইফেক্ট কি, এই ঘটনাটা বৃদ্ধি পাবে। কি হবে না, বৃদ্ধি হবে। এটা ছিল কি, মেটাল সারফেস, সেখানে যখন এই সূর্য আলো পড়লো ইলেকট্রন ইজেক্ট হলো, তা কার ক্ষেত্রে ইলেকট্রন সহজে ইজেক্ট করবে, সিজিএম ক্ষেত্রে। এই জন্য পুরো রাস্তাঘাটে স্কুল কলেজে যে সোলার প্যানেল গুলো দেখতে পাবি, সোলার প্যানেলে কি লাগানো আছে, যে মেটালটা আছে সিজিএম। কেন সিজিএম কেন, কারণ সিজিএম এর ধাতব ক্যারেক্টার, মেটালিক ক্যারেক্টার সব থেকে হাই। ইন পিরিয়ডিক টেবিল সিজিএম এর মেটালিক ক্যারেক্টার বা ধাতব ক্যারেক্টার সব একদম গ্রুপ 1 এর একদম লোয়েস্ট যে এলিমেন্ট, ফাংশনটা বাদ দিয়ে। তাহলে কি হবে, ওর আয়নাইজেশন এনার্জি সব থেকে কম এবং সহজে কি হবে, ইলেকট্রন লস করবে। এই জন্য সোলার প্যানেলে যে মেটালটা থাকে সেটা কারা, মেইনলি সিজিএম, আর এই গ্রুপে পটাশিয়ামও ইউজ করা হয়। কি বললাম, বুঝতে পারছিস? সো মেইনলি পটাশিয়াম আর সিজিএম সোলার প্যানেলের ক্ষেত্রে ইউজ করা হয়। সো ফটোইলেকট্রিক ইফেক্ট তাহলে কেন ভালো হলো কাদের ক্ষেত্রে, মেটালের ক্ষেত্রে, এস ব্লকের ক্ষেত্রে উপর থেকে নিচে কেন বৃদ্ধি পাবে, কারণ তাদের আয়নাইজেশন এনার্জি কম, অর্থাৎ ইলেকট্রনকে বার করতে শক্তি কম লাগে। আর আয়নাইজেশন এনার্জি ডিপেন্ডস অন ফোর্স, অলরেডি নোন এগুলো আমাদের, ঠিক আছে? সো এটা একটা প্রসেস হয়ে গেল। তা সোলার প্যানেলে কারা থাকে বুঝে গেলি। সো এরপরে খুবই সহজ একটা টার্ম আমাকে যাও জিজ্ঞেস করে, ধর যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি কার কম, উপর থেকে নিচে নামবে ধাতব ক্যারেক্টার বাড়ছে, কারণ সহজে ইলেকট্রন আমরা জানি যে যত তাড়াতাড়ি ইলেকট্রন লস করবে তার ধাতব ক্যারেক্টার তত বেশি। যা ধাতব ক্যারেক্টার সব থেকে বেশি তার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, অর্থাৎ টপ টু বটম ধাতব ক্যারেক্টার ইনক্রিজ করবে, টপ টু বটম তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, রিভার্স। এই পিরিয়ডিক টেবিলে আমরা দেখেওছি এগুলো। সো এগুলো স্মল টার্ম। এরপরে যেটা দেখবো আমরা, দেখ সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। এর আগে দেখ এতক্ষণ যা পড়ালাম তার মধ্যে একটা সব থেকে ইম্পর্টেন্ট টার্ম ছিল হাইড্রেশনের গল্পটা। এরপরে মানে যতগুলো ফিজিক্যাল প্রপার্টি পড়বো এই গ্রুপের সবার মধ্যে এই একটা মেইন প্রপার্টি ভালো করে ডিল করবি, কোনটা, হাইড্রেশনের কেসটা। আর এখন যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে আর মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এই ব্যাপারটা। দেখ এবার তোরা জানিস যে এরা তো সব মেটাল, তোরা বিভিন্ন ধরনের কম্পাউন্ড করেছিস, আয়নিক কম্পাউন্ড করেছিস, কোভ্যালেন্ট কম্পাউন্ড করেছিস, মেটালের মধ্যে ধর এটা সব মেটাল। তাহলে মেটালরা আমরা দেখেছিলাম ক্লাস পিরিয়ডিক টেবিলে, মেটাল গুলোকে আমরা এইভাবে বন্ডেড অবস্থায় দেখেছিলাম, মনে আছে? এটাকে বলেছিলাম ধাতব বন্ধন। তাহলে দেখ এদের গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট, মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এইখানে ধর মেটাল গুলো এইভাবে আছে, তো কি তো একটা সোডিয়াম বা
পটাশিয়াম সব কি এম, সব কি এক একটা পরমাণু কি আছে এভাবে পরস্পর পরস্পর অ্যাটাচড হয়ে আছে। এবার দেখ এদেরকে বয়েল করতে গেলে বা মেল্ট করতে গেলে এদের প্রত্যেক কি হবে, এদের মধ্যে এরা যে ফোর্সে জুড়ে আছে সেই ফোর্সটা কি করতে হবে, ব্রেক করে এদের কি গ্যাসেস টা নিয়ে যাবে, তবে তো সে বয়েল হবে। বা এদেরকে মেল্ট করতে গেলে এদের মধ্যে এদের কি, এদের মধ্যে আকর্ষণ বলটা আছে সরাতে হবে। তো ওই আকর্ষণ বলটা যত কি হবে স্ট্রং হবে, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট সেরকম ভাবে বাড়বে বা কমবে, বাড়বে তার উপর ডিপেন্ড করছে। তো দেখ এইটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ধাতুর মধ্যে যে বন্ধনটা থাকে, যেটা ধাতব বন্ধন বলি, সেটা আসলে কি ব্যাপার স্যাপার, সেটা কিভাবে ইন্টারনালি থাকে সেটা আমরা দেখবো। আমরা একটা থিওরি পড়বো, সেটা হচ্ছে নাম হচ্ছে ইলেকট্রন সি মডেল। দেখ ব্যাপারটা কি, ওকে বোঝা যাচ্ছে? দেখ এবার ভালো করে দেখবি সবাই, ইলেকট্রন সি মডেল। এখানে আমি কি দেখলাম যে মেটালগুলো সাধারণত এইভাবে থাকে, বাট এই ইলেকট্রন সি মডেলে থটটাকে এইভাবে দেখানো হয়। দেখ আগে ভালো করে দেখবি আগে। ইলেকট্রন সি মডেলে দেখ একটা মেটাল যদি আয়নিত হয় কিভাবে হয়, m প্লাস ইলেকট্রন। এখানে এখানে যেটা দেখানো হয় ইলেকট্রন সি মডেলে, এখানে মেটাল গুলো আয়নিত অবস্থায় থাকে আর ইলেকট্রন গুলো ফ্রি থাকে, ইলেকট্রন গুলো ফ্রি থাকে। তো ইলেকট্রন গুলো দেখ এদের ইলেকট্রন কি করবে বলতো, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, এটাকে পজিটিভ চার্জ। তো ইলেকট্রন গুলো কি করে, এই যে মেটাল গুলোকে পরস্পর অ্যাট্রাকশনের মাধ্যমে কি করে বাইন্ড করতে সাহায্য করে। কি করে লজিকটা বুঝতে পারলি? যেখানে আয়নিক ইলেকট্রন সি মডেলে কি বলা আছে, মেটাল গুলো প্রত্যেকে বিছানো আছে, ইলেকট্রন গুলো কি বলতো সমুদ্রের মতো বিছানো আছে। তো সেই ইলেকট্রন গুলো কি করবে, এই যে মেটাল গুলো আছে তাদেরকে অ্যাট্রাকশনের মাধ্যমে ইলেকট্রন আছে, যে ইলেকট্রন গুলো, তাহলে ইলেকট্রন গুলো কি করছে, এই মেটালটা কি হচ্ছে আকর্ষণের মাধ্যমে পরস্পর কি আটকে আছে। এটা নামই হচ্ছে ইলেকট্রন সি মডেল, এটা নামই হচ্ছে ধাতব বন্ধন। বুঝতে পেরেছিস? তো এই ইলেকট্রন সি মডেলের কনসেপ্ট হবে দেখ, এখানে যে ইলেকট্রন গুলো আছে তো অ্যাকচুয়ালি কি থাকে, আয়নিত অবস্থায় থাকে, এবং যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো কি করবে, মেটালকে কি হবে পরস্পর অ্যাট্রাকশনের মাধ্যমে কাছাকাছি সাহায্য করবে। এবার দেখ একটু আগে আবার আমরা কি জানি, F প্রপোর্শনাল S সমান Q1 Q2 বাই R স্কয়ার। দেখ এই পজিটিভ চার্জ বা ইলেকট্রনের সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে ফোর্স তত বেশি হাই হবে, আর ফোর্স যত বেশি হাই হবে এর আরো তত বেশি টাইট হবে, তত বেশি কাছাকাছি থাকবে। এদের ক্ষেত্রে কি, এদের তখন খুব বেশি টাইট থাকে তাহলে এদের গড়নাঙ্ক স্ফুটনাঙ্ক কি তখন এই ফোর্সটা পরিমাপ করছে কিনা। এবার দেখ তো যখন এস ব্লক ডি ব্লক এফ ব্লক এর মধ্যে দেখবি বা তো দেখবি বাল্বে টাংস্টেন থাকে যার স্ফুটনাঙ্ক গড়নাঙ্ক অনেক অনেক হাই। এবার দেখ তাহলে ওখানে দেখবি যদি ট্রান্সফারের ক্ষেত্রে দেখিস তো ডি ব্লক এর ক্ষেত্রে এলিমেন্ট এবং তার দেখবি তার ক্ষেত্রে আনপেয়ার ইলেকট্রন সংখ্যা সব থেকে হাই। অর্থাৎ বুঝতে পারছি এখানে ইলেকট্রন সংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে এদের মধ্যে ফোর্সটা তত বেশি হবে। কিন্তু এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে একটা ইলেকট্রন পার এলিমেন্ট একটা ইলেকট্রন, কিন্তু এর থেকে বাকি মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা বেশি বাইরের সেলের মৌলগুলোর। বুঝতে পারছেন? এদের যেহেতু ইলেকট্রন সংখ্যাটা কম, তো এদের ক্ষেত্রে এই ফোর্সটা কি হবে কম হয়, আর এদের ক্ষেত্রে ফোর্সটা কম হলে কি হবে, এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে। তাহলে যারা এস ব্লক এলিমেন্ট জেনারেলি তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হবে কম হবে। কারণ কি, এদের ক্ষেত্রে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সংখ্যাটা অন্যান্য মেটালের থেকে এদের কম হয়।
কিন্তু যখন ডি ব্লক মলের ক্ষেত্রে যাবি তখন ওদের ক্ষেত্রে ডি ব্লক ডি সাবসে থাকার জন্য অনেক অনেক ইলেকট্রন পাবি। সেই ইলেকট্রন পাওয়ার জন্য কি তাদের কি এই অ্যাট্রাকশনটা অনেক বেশি হয়ে যাবে। যেমন গ্রুপ বুঝতে পারছিস, গ্রুপ 1 আর 2, গ্রুপ 2 এ হয়তো দুটো ইলেকট্রন আছে, গ্রুপ 2 এর দুটো ইলেকট্রন আবার 2 প্লাস, তাহলে Q1 Q2 হাই হয়ে গেল, আর সাইজ ছোট, ওর ক্ষেত্রে ফোর্সটা আরো বেড়ে যাবে। কি হবে? তাহলে গ্রুপ 1 এর ক্ষেত্রে কি হচ্ছে, ফোর্সটা কম, আর এই ফোর্সটাকে এই যে ইলেকট্রন মেটালগুলোকে বাইন্ড করে রাখছে, এই ফোর্সটাকে বলা হয় কোহেসিভ ফোর্স। মেটালের ক্ষেত্রে যে ফোর্সটা থাকে এই ফোর্সটা কি বলে, কোহেসিভ ফোর্স। এই পিকচারটা সুন্দর করে ড্র করি, প্রত্যেকে ইলেকট্রন সি মডেলটা ড্র করবি, ধাতব বন্ধনের যে কেসটা এবার বন্ধ। তাহলে ইন জেনারেল কি এস ব্লক মোলের গ্রুপ 1 এর কি হবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হবে। হ্যাঁ, এবার আমাকে হয়তো বললো যে তুমি সাজাও যে ওদের গ্রুপে যে মলগুলো আছে তাদের মধ্যে বলো কার বেশি কার কম। অর্থাৎ আমাকে বললো লিথিয়াম থেকে, এটা বসে দিলাম, বললো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, এই যে 5টা মল আছে, তা বলো এদের মধ্যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কার বেশি হবে। প্রত্যেকে প্লাস 1 প্রত্যেকে 1 একটু আছে, প্রত্যেক ক্ষেত্রে ফ্যাক্টরটাকে এটা যত বড় হবে অ্যাট্রাকশনটা ডিসটেন্স বেড়ে যাবে। তো উপর থেকে নিচে কি হবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হবে, ফাস্ট হবে। কি বলা বুঝতে পেরেছিস? তাহলে উপর থেকে নিচে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট কি হবে, ডিক্রিজ করবে। এই কি জন্য ডিক্রিজ করলো, সাইজ বাড়লো বলে। তাহলে এখানে দুটো কথা বলবি, ভালো করে শোন। যেহেতু এদের বাইরের সেলে 1 ইলেকট্রন সিস্টেম, তো এদের মধ্যে কোহেসিভ ফোর্সটা কম হয়। কি ফোর্সটা, কোহেসিভ ফোর্সটা যেটা আমি পিকচারের মধ্যে দেখালাম, কোহেসিভ ফোর্সের কম হওয়ার জন্য জেনারেলি এদের কি কম হয়, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হয়, এবং গ্রুপের উপর থেকে নিচে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমতে থাকে, কারণ সাইজ বাড়তে থাকে। ভাব এরা যদি অ্যাট্রাকশন যদি কম হয় তাহলে কি এরা অত টাইটলি থাকতে পারবে না। ভালো স্যার, ওরা টাইট থাকতে পারবে, তাহলে ডেনসিটি কি হবে, কম হবে। কারণ যত বেশি টাইটলি থাকবে তত মোর ডেন্স হবে। এরা কি আলগা, তাদের ক্ষেত্রে ডেনসিটি কম হয়, এবং এরা খুব নরম হয়। কি হবে, খুব নরম হয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। প্র্যাকটিক্যাল ল্যাবে সোডিয়াম ব্যবহার করবি, লাইসাইন টেস্টে গিয়ে তখন দেখবি সোডিয়ামকে আমরা ছুরি দিয়ে কাটি বা ব্লেড দিয়ে কাটি, কারণ ওরা এতটাই নরম হয়। কারণ কি বলা, ওদের মধ্যে কোহেসিভ ফোর্সটা কম, ওদের মধ্যে কি হয়, কোহেসিভ ফোর্সটা কম। তুমি বোঝা যাচ্ছে বোর্ডটা? তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, মেটালের যাই জিজ্ঞেস করো, মেটালের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট তার নমনীয়তা বিশেষ করে কার উপর ডিপেন্ড করবে, কোহেসিভ ফোর্স। তাহলে আজকে নতুন যে ফোর্স শিখে এলে এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, কোথায় কোথায়, যেখানে যেখানে মেটাল কথাটা আসবে, মানে যখন এলিমেন্ট মেটালিক অবস্থায় থাকবে, কেউ আয়নিক বন্ড নেই, কোভ্যালেন্ট বন্ড নেই, মেটালিক অবস্থায় আছে, মানে সোডিয়াম পটাশিয়াম, মানে পিওর একটা এলিমেন্টের কথা বললো, আয়রন, কোবাল্ট, নিকেল, জিঙ্ক, তাদের ক্ষেত্রে কোন টার্মটা আসবে, কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্সটা ডিপেন্ড করবে ইলেকট্রনের উপর, যাদের অযুগ্ম একটা সংখ্যা বেশি হবে ধাতব বন্ধন স্ট্রং হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? এখন যা পড়ালাম সেই পড়ানোর মধ্যে দুটো জিনিস সবথেকে ইম্পর্টেন্ট। একটা 3rd নম্বর জিনিস ছিল আয়নীয় হাইড্রেশনস, সেকেন্ড ওয়ান ইজ মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। যদি কোনো কোশ্চেন আছে ফ্রম দিস টু কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা সব জায়গায় অ্যাপ্লিকেবল করা যাবে। তাহলে কোহেসিভ ফোর্সটা কম কেন, ডিউ টু 1 ইলেকট্রন সিস্টেম। সো এটা বুঝে গেলাম আমরা। তাহলে এরা কি কি হবে বলতো, এটা ডেন্সিটি কি হবে, এই
ডেনসিটি কি হবে? কম হবে, জেনারেলি ডেনসিটি কম হবে। যদি গ্রুপ ওয়াইজ জিজ্ঞেস করে, যদি এদের গ্রুপ ওয়াইজ জিজ্ঞেস করে ডেনসিটি পরিবর্তনটা কি হবে? ডেনসিটি মানে ভর বাই আয়তন। এবার যখন গ্রুপের উপর থেকে লিথিয়াম থেকে তুই সিজিএম এ যাবি, এবার এটাও বাড়ছে এটা বাড়বে, কিন্তু এখানে ডেনসিটি অ্যাকচুয়ালি উপর থেকে নিচে দেখো এদের সাইজটা প্রচুর বৃদ্ধি পায়, মাসটা প্রচুর বেশি পরিমাণ বৃদ্ধি পায় এটার থেকে, সেই জন্য এদের কি ডেনসিটি উপর থেকে নিচে বৃদ্ধি পাবে। কিন্তু যদি অন্যান্য গ্রুপের সাথে তুলনা করিস তাহলে ডেনসিটি কম, কিন্তু গ্রুপের উপর থেকে নিচে সাধারণত কি হবে? ডেনসিটি বৃদ্ধি পাবে, কারণ বুঝতে পারছিস উপর থেকে কি হচ্ছে? সাইজটা বাড়ছে, মাসটা বেশি পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, ডেনসিটি গেল। এ বলতো এই যে এস ব্লক মৌলগুলো যে আছে এরা কোন ধরনের যৌগ গঠন করে? কোভ্যালেন্ট না আয়নিক? এরা কি চোখ বন্ধ করে আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে, কারণ এরা সবসময় ইলেকট্রন লস করবে, লস করে কি করবে? এরা ইনসিকিউর গ্যাসে কনফিডেন্স লাভ করবে। সুতরাং এরা যৌগ ফর্ম করে, কিন্তু কি যৌগ ফর্ম করে? আয়নিক কম্পাউন্ড ফর্ম করে। ঠিক আছে, এরপরে আর একটা ফিজিক্যাল প্রপার্টির মধ্যে মেইন পার্ট আছে, সেটা হচ্ছে তার কালার। কি বললাম? কালার, বর্ণ। এটা যাওয়ার আগে কয়েকটা জিনিস আগে বলছি ভালো করে। ইন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম বামার সিরিজ, মনে পড়ছে? লিমেন, বামার, ব্রন্ড, মনে আছে? যে ইলেকট্রন যখন একটা কক্ষ থেকে উচ্চ স্তরে যায় নিম্ন কক্ষ থেকে, তখন আবার কি দিতে হয়? শক্তি দিতে হয়। আবার নিম্ন স্তরে উচ্চ স্তরে নিম্ন স্তর শক্তি স্তরে আসে, তখন কি হয়? শক্তির বর্জন হয়। এখানে দিতে হয় আর একটা বর্জন হয়। যে ওই শক্তিটা যদি বামার সিরিজের অঞ্চলে পড়ে তাহলে সেটা কি? কালার হয়। বামার সিরিজের অঞ্চলটা কত ছিল? 4000 থেকে 7500 আর্মস্ট্রং ল্যামডা রেঞ্জটা। ওকে, এবার দেখ তাহলে কালার এর গল্পটা কি। এটা ধর আউটার মোস্ট সেল ভাব, এটা কি? আউটার মোস্ট সেল। আউটার মোস্ট সেল থেকে একটা ইলেকট্রনকে বার করলাম আমরা, তার কি আয়নাইজেশন এনার্জি লাগবে, শক্তি লাগবে। তাহলে সেটা কি হয় দেখ, সেটা স্কিম্যাটিক্যালি এটা এভাবে দেখাতে পারি আমরা, যেমন দেখেছিলাম এটাকে ভাব জিএস, অর্থাৎ গ্রাউন্ড স্টেট। কি স্টেট? গ্রাউন্ড স্টেট। বাকি সবগুলো কি? বাকি সবগুলো কি? এক্সাইটেড স্টেট। এবার ধর এখানে একটা ইলেকট্রন আছে গ্রাউন্ড স্টেটে, তাহলে এখানে যখন আমরা কি দেব? ফোটন দেব, তখন কি হবে? উচ্চতর শক্তি স্তরে চলে গেল, এখানে চলে গেল, এবং উচ্চতর শক্তি চলে গেল, ট্রানজিশন চলে গেল, তখন কি? তখন আবার কি হবে? উচ্চতর শক্তি স্তর থেকে আবার কি হবে? নিম্নতর শক্তি স্তরে যখন অবতরণ করবে, অর্থাৎ উচ্চতর শক্তি স্তর থেকে যখন আবার নিম্নতর শক্তি স্তরে আসবে, তখন যে শক্তি ছাড়বে একটা শোষণ করে উচ্চতর শক্তি চলে গেল, আর একটা উচ্চতর শক্তি চলে যখন নিম্নতর শক্তি আসবে তখন শক্তির বিকিরণ করবে, এবং ওই শক্তি E সমান h নিউ, তো E সমান h নিউ বা hc বাই ল্যামডা, এটা জানি আমরা। এই ল্যামডার মানটা যদি এই রিজিয়নের মধ্যে আসে, অর্থাৎ বামার সিরিজের মধ্যে পড়ে, তখন সেটা কি হয়? কালার হয়। আর বাকি মতো রিজিয়নের মধ্যে পড়লে সেটা আমরা কালারটা দেখতে পাই না। তাহলে এটা ব্যাখ্যা কি দেব? এটা হচ্ছে কনসেপ্ট কার? অ্যাটমিক স্ট্রাকচারে। এবার তুই এখন মেটালগুলোকে নিয়ে, কোন মেটালগুলো? এস ব্লক, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোকে নিয়ে যখন হিট করবি তো বাইরে সিলেক্ট ইলেকট্রন আছে, এবং এটা কি? এদের আয়নাইজেশন এনার্জি খুবই কম। হিট করবি, ইলেকট্রন কি হবে? উত্তর তো করছিস তো, গ্রাউন্ড স্টার থেকে উচ্চ চলে গেল, হিট করলি, আমার কি করবে? ডাউন স্টেট থেকে যখন ইলেকট্রন নিম্ন স্তরে নামবে, তখন যে শক্তিটা গ্রহণ করেছিল ইন দা টার্মস অফ ফোটন, সেই ফোটনটা কি রিলিজ করবে, এবং ওই যে শক্তিটা মুক্তি ঘটলো বা যে বিকিরণ ঘটলো, ওই শক্তিটা যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি বামা সিরিজ অঞ্চলে অর্থাৎ দৃশ্যমান অঞ্চলে পড়ে, দৃশ্যমান অঞ্চলে কোনটা? বামা সিরিজটা যদি পড়ে 4000 অংশন থেকে 5000 অংশের মধ্যে, তাহলে সেটা কালার হয়। যেহেতু এস ব্লক মৌলটা প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য 4000 থেকে 7500 অংশের মধ্যে লাই করে, সেজন্য সবাই কি
কালার দেখায়, অর্থাৎ বর্ণ দেখাবে। তাহলে এদের ব্যাখ্যাটা কি হবে? যদি বলে এস ব্লক মৌলগুলির কালার দেখাবে, ইয়েস। কারণ কি বলবি, এদেরকে যখন দেখ কথা কি লিখবি, এদেরকে যখন উত্তপ্ত করা হয় তখন এরা নিম্ন স্তর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তিতে চলে যায়। পিকচারটা ড্র করবো, উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্ন স্তর অর্থাৎ গ্রাউন্ড স্টেট থেকে যখন এক্সারসাইজে যাবে, এক্সারসাইজ থেকে যখন গ্রাউন্ড স্টেটে আসবে, তখন যে শক্তির বিকিরণ ঘটবে, সেই শক্তিতে যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, সেই তরঙ্গ যদি দৃশ্যমান অঞ্চলে তরঙ্গের সঙ্গে ম্যাচ করে বা অঞ্চলের মধ্যে থাকে, তাহলে তাহলে কি কালার শো করবে। কল্পনা বোঝা গেল? কারণ আমাদের একটা ডিজাইন ছিল গামা সিরিজ, সেখানে 4000 আমস্ট্রং থেকে 7500 আমস্ট্রং কালারের রেঞ্জ ছিল, যেটা আমরা দৃশ্যমান অঞ্চল বলি, যেটা আমরা দেখতে পাই। তাহলে এরা কি হচ্ছে, যে প্রত্যেকে বাইরে একটা পেজ একটা আছে, এবং প্রত্যেকে কি করবে, এরা কালার শো করবে। তার কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছিস? কি লেখাটা বোঝা যাচ্ছে? কি লিখতে হবে? শুধু একটা পিকচার প্রপার ড্র করে দিবি। আমি এটা এই কনসেপ্ট এভাবে দেখিয়েছি, এভাবে দেখিয়েছি, যেটা খুশি। লেখাটা এরকম ভাবে লিখবি, মুখে দেখে দেখে, ছবি দেখে দেখে লিখবো। তো এ কি করলাম, আমি শক্তি দিলাম, আমার উত্তরটা করলাম, তাহলে কি হবে? নিম্ন শক্তি থেকে উচ্চতর, নাম কি? নিম্নতর শক্তি স্তর। গ্রাউন্ড মানে কি? মিনিমাম এনার্জি। উচ্চতর স্তরে গেল, উচ্চতর থেকে আবার কিন্তু আসবে, নিম্ন স্তরে আসবে। একবার নিচে থেকে উপরে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে নামলে যে শক্তিটা কি হবে, রিলিজ করবে, সেই শক্তিটা তরঙ্গ দৈর্ঘ্য যদি 4000 আমস্ট্রং থেকে 7500 আমস্ট্রং অর্থাৎ গামা সিরিজে দৃশ্যমান অঞ্চলে পড়ে, তখন এটা কালার শো করে। এই ছিল ফিজিক্যাল প্রপার্টিজ। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব কেমিক্যাল প্রপার্টিজ অফ ইচ ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ডান। এবার আমরা দেখব কেমিক্যাল রিঅ্যাকশনস। কেমিক্যাল রিঅ্যাকশনস, এখানে যে রিঅ্যাকশনস গুলো প্রথমে পড়বো, আমি প্রথমে বলে দিই। প্রথমে পড়বো অক্সিজেনের সঙ্গে, তারপরে পড়বো হাইড্রোজেনের সঙ্গে, তারপরে পড়বো হ্যালোজেনের সাথে, হ্যালোজেনের সাথে 4 নম্বর জলের সাথে। আজকে এইটুকুই দেখবো কেমিক্যাল রিঅ্যাকশনস। ওকে, এরপরে থাকবে অ্যামোনিয়ার সাথে, সেটা পরের দিন দেখবো হয়তো। আজকে টার্গেট এই 4টে। ওকে, প্রতিটা গ্রুপের ক্ষেত্রে একই ট্রেন্ড। তাহলে আমার ক্ষেত্রে কি কি মেটাল আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এয়ার এর সাথে যদি বিক্রিয়া করে, অর্থাৎ অক্সিজেন বায়ুর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এটা কি কি কম্পাউন্ড তৈরি করে? অলরেডি আমরা জানি, কি জানি, যে অক্সিজেন এক্সিস্ট ইন 3 স্টেট। কি এক্সিস্ট? 3 স্টেট। অক্সিজেন যখন 2- কি বলি? অক্সাইড, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। অক্সিজেন যখন সিঙ্গেল মাইনাস, প্রতিটা অক্সিজেনের চার্জ, তখন সেটার নাম কি? গান্ধীজির চশমা, পারক্সাইড। মনে পড়ছে? আর যখন এর চার্জ -½ প্রতিটা অক্সিজেনের চার্জ, সেটার নাম হচ্ছে সুপারঅক্সাইড। কটা পসিবিলিটি? 3টে পসিবিলিটি। তাহলে মেটাল যখন এয়ারের সাথে বিক্রিয়া করতে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, তখন তার পসিবিলিটি কটা? 3টে পসিবিলিটি আছে। এবার শোন, মন দিয়ে শুনবি, এখান থেকে কোশ্চেন আছে। ভালো করে শোন, কি কি প্রোডাক্ট হবে। প্রথম যেটা আছে সেটা হবে অক্সাইড। অক্সাইডে কত? অক্সিজেন চার্জ কত? -2। তাহলে একটা অক্সিজেনের চার্জ -2 হয়, লিথিয়ামের চার্জ যদি +1 হয়, কটা লিথিয়াম লাগবে? 2টো। সঙ্গে কি হবে? H2O। তাহলে প্রথমটা কি ফর্ম করলো? অক্সাইড। পরেরটা পারক্সাইড, মানে H2O2, মানে কি হবে? N2O2। ভালো করে শুনবি। আর তারপরেরটা সবগুলো রেস্ট অফ দা পারক্সাইড। কি বললাম? রেস্ট অফ দা সবাই কি করবে? পারক্সাইড। নোট ডাউন, ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমটা কি? অক্সাইড। তারপরটা, তারপরে এগুলো সবাই সুপার অক্সাইড। প্রথমটা অক্সাইড, তারপরেটা পারক্সাইড, পরের রেস্ট অফ দা 3 এলিমেন্টস উইল শো
সুপার অক্সাইড। মনে থাকবে প্রথমটা কি? প্রথমে নরমাল চান্সটা, দেন পরপর বাকি হলো কটা এলিমেন্ট আছে? 5টা। একটা অক্সাইড, একটা পার অক্সাইড, বাকি হলো সুপার অক্সাইড। ঠিক আছে, এবার একটা লিখে রাখার টার্ম যে লার্জার ক্যাটায়ন স্টেবিলাইজ লার্জার অ্যানায়ন। এই তাহলে এই তিনটে কি সুপার অক্সাইড, প্রথমটা শুধুমাত্র অক্সাইড, এটা পার অক্সাইড, বাকি তিনটে সুপার অক্সাইড। মনে থাকবে? তাহলে একটা অক্সাইড, একটা পার অক্সাইড, আর বাকি হলো সুপার অক্সাইড। ঠিক আছে, নমস্কার। দিয়ে একটা জিনিস লিখবি এখানে পয়েন্ট হিসাবে, লার্জার ক্যাটায়ন স্টেবিলিটি লার্জার অ্যানায়ন্স, স্মলার ক্যাটায়ন স্টেবিলিটি স্টেবিলাইজ স্মলার অ্যানায়ন। অর্থাৎ লার্জার ক্যাটায়ন স্টেবিলিটি লার্জার অ্যানায়ন মানে কি? বড় ক্যাটায়ন বড় অ্যানায়নকে স্টেবিলাইজ করবে, ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়নকে স্টেবিলিটি করবে, স্টেবিলাইজ করবে। এটাই ছিল ওটা গঠনের ব্যাখ্যা। ওকে, হয়েছে? তাহলে প্রথমটা অক্সাইড করলো, তারপর একটা পারঅক্সাইড, বাকিগুলো সব সুপার অক্সাইড। এবার বাকি যে রিঅ্যাকশন গুলো খুবই সিম্পল, হাইড্রোজেন অক্সিজেন, এই অক্সিজেন তো হলো, হ্যালোজেন একটু আগে বলি। দেখ হাইড্রোজেন রিডক্সে আমরা পড়েছিলাম একমাত্র সব জায়গায় পজিটিভ শো করবে, ইটসেলফ মেটালের ক্ষেত্রে, এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে মাইনাস শো করবে, কারণ হাইড্রোজেনের ইলেকট্রন নেবে 2.1, লিথিয়াম সোডিয়াম পটাসিয়াম রুবিডিয়াম সিজিয়াম এদের তড়িৎ তত অনেক অনেক কম, 0.9 0.1 1.2 এর বেশি যায় না। তাহলে এরা কি? তাহলে এখানে এরা যখন বন্ড করবে কার সাথে? এরা যখন রিঅ্যাকশন করবে মেটালগুলোর সাথে, অর্থাৎ দেখ আমি একটা স্টেপ লিখে দেবো, এম মানে সবগুলো, মানে কটা? 5টাই সেম রিঅ্যাকশন হবে। হাইড্রোজেন যখন বিক্রিয়া করবে তখন এটা কি তৈরি করবে? হাইড্রাইড তৈরি করবে, M প্লাস H মাইনাস, এটা ব্যালেন্স করলে হয়ে গেল। তাহলে এখানে সবাই কি একই ধরনের যৌগ তৈরি করবে, কারণ কি সবাই +1, হাইড্রোজেনের চার্জ কি -1 হতে হবে। অর্থাৎ আয়নিক বন্ড যে ফর্ম করবে এখানে, সেখানে অবশ্যই তো আয়নিক একটা ছিল আমরা কিনে ছেড়ে দেন, আয়নিক বন্ড ফর্ম করবে। এখানে যেটা দেখতে পাচ্ছিস তাহলে সবাই কি ফর্ম করবে? হাইড্রাইড। যেমন অক্সিজেন মাইনাস হলে 2 মাইনাস হলে অক্সাইড, হাইড্রোজেন মাইনাস হলে হাইড্রাইড। এগুলোকে আমরা এক কথায় বলতে পারি মেটাল হাইড্রাইড। অর্থাৎ যে কোনো একটা एग्जांपल নে, লিথিয়াম প্লাস হাইড্রোজেন কি হবে? লিথিয়াম হাইড্রাইড। তারপর সোডিয়াম প্লাস হাইড্রোজেন কি উৎপন্ন করবে? সোডিয়াম হাইড্রাইড। এটা একটাই হাইড্রোজেন নেবে, কারণ কি যে চার্জ তো +1, একটাই মাইনাস এটা ক্যারি করবে। ঠিক আছে, সো বুঝতে পারছিস হিট করতে হবে এগুলোকে। এরপরে তাহলে আমাদের এই রিঅ্যাকশনটা হয়ে গেল, এটা হয়ে গেল, পড়ে আছে কে? হ্যালোজেন। হ্যালোজেনের চার্জ কত? -1। মোস্ট ইলেকট্রনিক এলিমেন্ট কি কম্পাউন্ড করবে? একই। X এ কি হবে? H এ কি হবে? X আসবে, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। কোন সমস্যা আছে? এবার দেখ তাহলে নেক্সট রিঅ্যাকশন হচ্ছে হ্যালোজেনের সঙ্গে, খুবই সিম্পল একটা রিঅ্যাকশন, কিছুই না, মেটাল প্লাস X2 কি হবে? MX। X এ যায় কে? ক্লোরিন, ক্লোরিন ব্রোমিন আয়োডিন। শুনে ভালো করে, এই এটা তো লিথিয়াম, সবার সাথে আমরা করবে, পটাশিয়াম চারটির সাথে, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম। অল টাইপ অফ কি ফর্ম হতে পারে? হ্যালাইড ফর্ম হতে পারে। কারণ এখানে সবাই কি পজিটিভ, খুব স্বাভাবিক তো। এক্সট্রিম লেফটে আছে মানে হাইলি ধনাত্মক, এক্সট্রিম রাইটে আছে হাইলি ঋণাত্মক গ্রুপ। এটা তো সল্ট তৈরি করবে, এটা তো আয়নিক বন্ড।
একটা মেটাল, একটা নন মেটাল, হাইয়েস্ট মেটালিক ক্যারেক্টার, একটা হাইয়েস্ট নন মেটালিক ক্যারেক্টার। যেটা সবগুলো কি ফর্ম করবে? হ্যালাইড ফর্ম করবে, কোথাও কোনো ডিসপ্যারিটি নেই। তাহলে এটা খুব এটা তো এই যে তিনটে কেমিক্যাল রিঅ্যাকশন পড়লাম, শুধু মেইনলি কোনটা ভালো করে পড়তে হবে, মানে এগুলো কমন জিনিস, এগুলো পড়বে, ফর্ম করবে। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হাইড্রাইড ফর্ম করবে, হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করলে হ্যালাইড ফর্ম করবে। কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া যেহেতু অক্সিজেনের 3 পসিবিলিটিস, তো সেই জন্য অক্সিজেনটাকে ভালো করে ডিল করতে হবে। সেই জন্য কি করতে হবে? অক্সিজেনটাকে কি করতে হবে? ভালো করে আমাদেরকে ডিল করতে হবে। ঠিক আছে, আমি এখানে আর একটা করাতে পারি, সেটা হচ্ছে জল। খুব সিম্পল, খুব সহজ। তো জানিস সোডিয়াম মেটালকে জলের মধ্যে ফেলে সোডিয়ামকে ল্যাবে ফেলে দেখবি আগুন ধরে যাবে, এক্সপ্লোজ করে যাবে। কারণ কি? এটা প্রচন্ড রিঅ্যাক্টিভ। এটা যখনই জলের সাথে বিক্রিয়া করবে, মেটাল একটু আগে কি বললাম, আগে শোন, একটু আগে কি বললাম, মেটাল জলে গিয়ে কি করবে? M প্লাস ইলেকট্রন মাইনাস। দেখ কেসটা গ্যাসটা দেখে নে। এবার কি করব আমরা? তিনটা আমাদের হয়ে গেল। এবার কি করব? জলের সাথে বিক্রিয়া। এবার দেখ ওখানে আগেটা দেখ, মেটাল প্লাস ইলেকট্রন হয় কি না? জল ভেঙে কি হয়? H প্লাস OH মাইনাস। তো এরা কোথায় আছে? সিস্টেমের মধ্যে আছে। অর্থাৎ জলের মধ্যে মেটালটাকে ফেলে দেয়, কি হয় বলতে এবার? তাহলে মেটাল হাইড্রোক্সাইড তৈরি হবে, একটা আয়ন এক্সচেঞ্জ, আয়ন এক্সচেঞ্জ। তাহলে একটা কি হবে? প্রোডাক্ট মেটাল হাইড্রোক্সাইড OH কণা নেবে, একটাই নেবে, তাহলে কি অল পজিটিভ। এবার দেখ এখানে কি আছে? ইলেকট্রন, এখানে আছে H প্লাস। তাহলে H প্লাস প্লাস ইলেকট্রন কি হবে? হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন হাইড্রোজেন মিলে কি হয়? হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে প্রোডাক্টটা কি হচ্ছে? প্রোডাক্টটা লিখতে হবে এবার M প্লাস H2O মানে কি? MOH প্লাস হাইড্রোজেন গ্যাস। কি বুঝলাম? কিছু বুঝলাম? এই জন্য মেটালকে যখন জলের মধ্যে ফেলবি, হাইড্রোজেন কি নিজে জলে, সেটা কি হবে? আরো বেশি জ্বলতে শুরু করবে। ওই জন্য সোডিয়াম পটাশিয়ামে আগুন লেগে গেলে জল ঢালবে মানে কি? আরো 3 গুণ 4 গুণ 5 গুণ হারে আগুন জ্বলতে স্টার্ট করবে। ওই জন্য যখন আগুন নেভানোর যেটা মেশিন থাকে, সেটা দেখবি A প্লাস B প্লাস C লেখা থাকে। অর্থাৎ সলভেন্টে বা কেমিক্যালে আগুন লাগলে একরকম প্রসেস, নরমাল আগুন লাগলে সব ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাপার আছে। তুই যখন কেমিক্যালসের মধ্যে জল দিবি, সেটাতে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে, কি হবে? ওইও দেখবি ওখানে একটা মাত্র দেখো সলিড কার্বন ডাই অক্সাইড দেওয়া থাকে, যে A প্লাস B প্লাস C তিনটে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মানে যে ধরনের ঢিলে হোক না কেন, কমনটা ইউজ করা হয়। ওটা প্রচুর কস্টলি কিন্তু এক একটা সিলিন্ডারে। সো এখানে কি দেখলাম আমরা? এরা প্রত্যেকে কি করবে? হাইড্রোক্সাইড তৈরি করবে। প্রত্যেকে কি করবে? হাইড্রোক্সাইড তৈরি করবে, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। ঠিক আছে? সো আজকে আমরা যে এস ব্লক এলিমেন্ট পড়লাম, খুবই সিম্পল একটা চ্যাপ্টার। শুধুমাত্র পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট এন্ড অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট অ্যাপ্লাই করলে বা কেমিক্যাল বন্ডিং প্রিভিয়াস চ্যাপ্টারগুলোর কনসেপ্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। জাস্ট রিড করলেই হবে। এখানে যা পড়লাম তিনটা জিনিস যদি সামেশন করি, তিনটে ফ্যাক্টর ইম্পর্টেন্ট, ভালো করে দেখবো। এন্ড আয়নীয় হাইড্রেশন, হাইড্রেটেড ব্যাসার্ধ, এটা সেকেন্ডলি মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, থার্ড ওয়ান একটা কেমিক্যাল রিঅ্যাকশন অক্সিজেনের সাথে, ব্যাস ডান। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো আজকে।